বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে একটা বিষয়কে খুব চমৎকারভাবে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা টক শোতে বড় বড় লেকচার দিত, এরা ফুটিয়ে তোলার চেষ্টা করত। সীমান্ত হত্যা, ভারতবর্ষ বাংলাদেশের মানুষকে কাকের মতো গুলি করে মারে, ঝড়ের বেগে গুলি করে মারে, বলতো না? ফেলানি হত্যা, ফেলানি হত্যা। এই ফেলানি হত্যা নিয়ে কত নাটক যে বিএনপি আর জামায়াত করছে বাংলাদেশে, এইটার কোনো শেষ নাই। এটার কোনো উদাহরণও দিতে পারবো না। অসংখ্য নাটক আছে। বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, এদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি নাই যে কিনা ফেলানি হত্যা নিয়ে কথা বলে নাই। অথচ গত 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে 2025 সালে সীমান্তে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে। এখন বাংলাদেশের বাচ্চারা কোনো কথা বলে না। এখন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, এদের মুখ দিয়ে কথা বাইরই না। এখন বাচ্চারা সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে। গত 5 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, তার থেকে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে 2025 সালে, অর্থাৎ সুৎখুরি ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে সব থেকে বেশি সীমান্ত হত্যা হয়েছে। এখন বিচার চাস না? এখন ভারতের সাথে যুদ্ধ লাগাবি না? যাস না, ভারতের সাথে যা, লড়াই কর, বিএসএফ কে ধর গিয়ে। এগুলারা সব দোষ বাংলাদেশ আওয়ামী লীগের, সব দোষ শেখ হাসিনার। সীমান্তে গিয়ে স্মাগলিং করবি, ভারতে অনুপ্রবেশ করবি, আর ভারত চুমা দিবে তোদেরকে, লাভ ইউ বলবে, আসো শোনা লাভ ইউ, এমন করবে বদমাইশের বাচ্চারা। বাংলাদেশের এই বুদ্ধি ব্যবসাগুলা সবকিছুতে আওয়ামী লীগের দোষ খুঁজে পায়, দোষ খুঁজে পাওয়ার চেষ্টা করে। ভারতপন্থী দল আওয়ামী লীগ ভারতের দালাল। তো আওয়ামী লীগ চলে গেছে, এখন ভারত সীমান্ত হত্যা করে কেন? থামাস না কেন? তোরা চুরি করবি, বাটপারি করবি, সীমান্তে গিয়ে স্মাগলিং করবি, ফ্যান্সি ডিলের বোতল আনবি, আর তোদেরকে ভারত চুমা দিবে, বলবো যে আসো শোনা লাভ ইউ চুম্মা, তাই তো? এই বাংলাদেশের বেহায়াগুলা, এদের আসলে বাংলাদেশ এটা ডিজার্ভ করে না। এদের হওয়া উচিত পাকিস্তান, এবং সেদিকে আগাচ্ছে বাংলাদেশ। একটা ঘটনা দেখবেন, মজা পাইবেন। যে ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত পাকিস্তানে দেখতে পাই, পাকিস্তানের মসজিদগুলাতে দেখতে পাই, পাকিস্তানের হাট বাজার, কলকারখানা, রাস্তাঘাটে এ ধরনের ঘটনা প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই। যেসব ঘটনার ফলে পাকিস্তানের সেনাবাহিনী সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায়, পাকিস্তানের সাধারণ মানুষের সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায়। আসেন, বাংলাদেশেও পাকিস্তানের সেই ধারা অবলম্বন করে দুইটা উপরে চলে গেছে। সেই ঘটনাটা আপনারা একবার দেখেন। আওয়াজ শুনছেন? এই আওয়াজটা হইল বোমার আওয়াজ। এই বোমা বানাইতে গিয়া দুইটা শরীয়তপুর, এটা দুইটা একদম আল্লাহর ডাকে উপরে চলে গেছে। খায়াস জাগছিল জিহাদের জোশে, বোমা বানাইতে গিয়া একদম সৃষ্টিকর্তা টাইনা লয়ে গেছে উপরে। ভালো হয়েছে না? বাংলাদেশ এমনটাই ডিজার্ভ করে। আবার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, যেখানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা টালমাটাল, এর মধ্যে জনাব তারেক রহমান পাকিস্তানের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। প্রেম তো কেউ ভুলতে পারে না। প্রেম, একটা গান আছে না, প্রেম একেবারে এসেছিল জীবনে, ঠিক এমনি তারেক রহমানের প্রেম হয়েছে গিয়া পাকিস্তান, তারেক রহমানের ভালোবাসা হয়েছে গিয়া পাকিস্তান, তারেক রহমানের অন্তর, যৌবন, জীবন, মন, প্রাণ সব পইরা আছে পাকিস্তানে। তো তারেক রহমান কি পাকিস্তানের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ না করে থাকতে পারে? এটা কোনো কথা বলেন তো? সাক্ষাৎ করছে তারেক রহমান গতকাল পাকিস্তানের হাই কমিশনারের সাথে। শুধু সাক্ষাৎ করে নাই, বিশাল একটা বৈঠক করছে। নিশ্চয়ই আগামী নির্বাচনে কি কি জঙ্গি পরিকল্পনা করবে, এসব নিয়ে বৈঠক হইতেই পারে। জানি না ভাই, আসলে কি হয় না হয়, দেখা যাক, সময় বইলা দিবে কি ধরনের বৈঠক হয়েছে। এদিক দিয়ে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কইতাছে জকসু, চাকসু, রাকসু, জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়তো না। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে। ওরে বাবা, জাতীয় নির্বাচনে পড়বে না? ছাত্র সংসদ নির্বাচনে জামাত আপনাদেরকে আসমান দেখাইতেছে, আর আপনারা মনে করেন জাতীয় নির্বাচনে জামাত চুমা দিব আপনাকে, বয়ে বয়ে দেখবো? এগুলা বন্ধ করেন ফখরুল সাহেব। একটা নির্বাচনের লাইগা নিজেদের ব্যক্তিত্ব তো একদম মাটির নিচে ফালাই দিয়েছেন। এখন জামাতের কাছে কুণ্ঠাসা হইেন না, জামাতের কাছে ধরাশায়ী হইেন না। এদেশে জামাত ক্ষমতায় আসলে সবার আগে মারবে আপনারে আর তারেক রহমান। এইটা মাথায় রাখবেন ফখরুল সাহেব, এত লাফায়েন না। নির্বাচন সহসায় হইতেছে না, নির্বাচন হইলেও বিএনপি ক্ষমতা আইতে পারবো না। যা দেখতেছি, জামাত ক্ষমতা যে কোনো ভাবে খায়া লাইব, কনফার্ম থাকেন। এটা নিয়ে কোনো দ্বিমত নাই। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একটা চুদ আছে, সাবেক এক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, এই একটা স্টেটমেন্ট দিছে, সেনাবাহিনীতে যেসব অফিসার বেশি মেধাবী বা স্বাধীন চেতা, তাদের বিএনপি বা জামাতপন্থী বলে চিহ্নিত করে সরিয়ে দেন শেখ হাসিনা। আরে বলা, তাহলে তুই কেমনে হইছস? তার মানে তুই কি মেধাবী ছিলি না? তুই বিচক্ষণ ছিলি না? তুই কি স্বাধীন চেতা ছিলি না? কত বড় ডইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে? ওরে সেনাপ্রধান বানাইছিল শেখ হাসিনা, ইকবাল করিম ভুইয়ারে। আপনারা বুঝেন বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা কোথায়? বাংলাদেশ সেনাবাহিনীকে এমনি এমনি তো পাকিস্তানি সেনাবাহিনী বলি না। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের ছোট ভাই, মানে পাকিস্তানের একটা আলাদা ফর্ম বাংলাদেশ সেনাবাহিনী। এইটা নিয়ে কোনো দ্বিমত নাই। ইকবাল করিম ভুইয়া
সেনাপ্রধান থেকে সাবেক হওয়ার পর শেখ হাসিনারা দিয়ে কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাগায় নিছো, এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? বাংলাদেশের মানুষ ভুলে যাইতে পারে, আমরা তো ভুলি নাই, আমাদের তো বলাইতে পারবো না। এত বড় সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাস আর একটা আসে নাই। দেখবেন সামনে অনেক কিছু দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর যারা কুচক্রী ষড়যন্ত্রকারী সবাই সাবধান হয়ে যান, আপনাকে কপালে অনেক দুর্গতি আছে, মাথায় রাখবেন। যা হোক, সবশেষে একটা মজার তথ্য দেখাই। বিহারি তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবির পরিচালক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নাটক হইতেছে না ভারত বাংলাদেশ ইস্যুতে, এটা নিয়ে বিহারি তামিম কইছে যে আইসিসির অর্থায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হয়, এখন ভারতের সাথে খেলতে যাওয়া বাংলাদেশের সক্ষমতার জায়গা, অনেক কিছু কইছে। এরপর ভারতীয় দালাল বলে এক পরিচালক বলছে যে বিহারি তামিম ভারতীয় দালাল। বিহারি তামিম হচ্ছে পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালালে ভারতীয় দালাল বানাই দিল। এটা কোনো কথা বলেন তো? এটা হইলো? এটা মানন যায়? বাংলাদেশ 2-0, দুঃখিত, বাংলাদেশ 2-0 না, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সারা বাংলাদেশ আর ঠিক হইব না। যেই বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ আর ঠিক করতে পারবে না, এটা লিখিত, একদম স্বীকৃত সত্য, কোনোদিনও সম্ভব না। ভালো থাকেন সোনার বাংলাদেশে আপনারা, ধন্যবাদ।